সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড লেট আফটারনুন। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার টক শো কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি ডক্টর আদনান পাভেল। আপনারা যারা কমিউনিটি ম্যাটার্স দেখেন, আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতেও প্রভাব ফেলতে পারে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং ইকোনমিক সিচুয়েশন নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হয়ে গিয়েছে, এরপর আমরা এই টপিকে স্পেশালি কমিউনিটি ম্যাটার্সে এই টপিকে আমরা আলাপ করতে পারিনি। আমার কাছে মনে হলো যে ওভারঅল যে বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এইটা একটা ভালো সময় এই গুরুত্বপূর্ণ টপিকে কথা বলার জন্য। আমরা জানি আপনারা যারা যুক্তরাজ্যে থাকেন, আপনারা যারা ইউরোপে থাকেন, আপনারা সবসময় বাংলাদেশকে ফলো করেন, বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের আর্থসামাজিক বিভিন্ন ম্যাটারে আপনারা পজিটিভলি কন্ট্রিবিউট করার চেষ্টা করেন। এই জন্য আমার কাছে মনে হলো এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এবং এই টপিকে আজকে কথা বলার জন্য আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আমার সাথে বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে জয়েন করেছেন সিনিয়র জার্নালিস্ট এবং সাবেক ডিপ্লোমেট জনাব আকবর হোসেন। আকবর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমার সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে উপস্থিত আছেন প্রফেসর নাজিম উদ্দিন। উনি একজন একাডেমিক, সিনিয়র একাডেমিক, উনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট এবং ভেরি ওয়েল নোন বিজনেস এন্টারপ্রেনার। নাজিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ পাভেল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, আপনারা আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনারা যারা যুক্তরাজ্যে আছেন তারা স্কাই 780-তে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এবং আপনারা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের এনটিভি অ্যাপের মাধ্যমেও কিন্তু এই অনুষ্ঠান সরাসরি দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কমেন্ট থাকে, আপনি আমাদেরকে জানাবেন। আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ের মাঝে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর, আপনাদের মতামতগুলো তুলে ধরার জন্য। আমি প্রথমেই চলে যাব সিনিয়র জার্নালিস্ট এবং সাবেক ডিপ্লোমেট জনাব আকবর হোসেনের কাছে। আকবর ভাই, আমি যদি আপনার কাছে আসি, আপনি যদি বলতেন যে আমরা জানি যে ফেব্রুয়ারিতে বাংলাদেশে ইলেকশন হলো এবং বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সরকার গঠন করলো, মেজরিটি নিয়ে ওনারা সরকার গঠন করেছে, মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে এবং অলরেডি কিন্তু একটা ফাংশনিং গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। এখন নির্বাচনে জেতা এবং দেশ পরিচালনা করা দুটা কিন্তু ভিন্ন দুই জিনিস এবং আমরা জানি যে বৈশ্বিক রাজনীতির একটা প্রভাব কিন্তু বাংলাদেশেও আছে, সেটা থাকবে, সেটাই স্বাভাবিক। আমরা তো কোনো আইসোলেটেড প্লেস না, এটা একটা স্পিল ওভার ইম্প্যাক্ট থাকবেই। এর মাঝে আমরা জানি যে অনগোয়িং যে মিডল ইস্টে যে ক্রাইসিস, সেটার একটা বড় প্রভাব কিন্তু বাংলাদেশে অলরেডি পড়ছে। শুধু বাংলাদেশে না, আরও অনেক দেশে কিন্তু পড়ছে। ইনফ্যাক্ট যুক্তরাজ্যেও কিন্তু, ইউরোপে, যুক্তরাজ্যে, আমেরিকাতে, সকল জায়গায় কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট আছে। আপনি যদি বলতেন যে আপনার অবজারভেশন অনুযায়ী বর্তমান গভর্নমেন্টের কাছে বর্তমানে কি কি চ্যালেঞ্জগুলো ওনারা ফেস করছে এবং সেই চ্যালেঞ্জগুলো ফেস করার জন্য ওনারা যে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সেটা কত দূর, সেটা কি কতটুকু হেল্প করবে, বা আপনার কি রেকমেন্ডেশন যে সরকার যে জিনিসগুলো করছে সেটা আরো ভালো কি করা যেত? দেখুন, এই সরকার ক্ষমতায় এসেছে মাত্র 2 মাস হলো এবং 2 মাস যে কোনো সরকারকে অ্যাসেস করার জন্য ইটস ভেরি আর্লি। সো হয়তো আমরা তাদের সেই অ্যাসেসমেন্ট এখনই করতে পারবো না, অ্যাট লিস্ট তাদেরকে 6 মাস সময় দিতে হবে। এরপরে হয়তো আমরা ধীরে ধীরে তাদের পলিসিগুলো এবং বিভিন্ন অ্যাক্টিভিটি সেগুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করতে পারবো। বাট কিছু বিষয় তো থাকে যে শুরুর দিকে হয়তো আমরা বুঝতে পারি বা শুরুর বিষয়গুলোকে হয়তো বিবেচনায় নেওয়া যেতে পারে। সেরকম বিষয় যদি আপনি ধরেন না, তাহলে আমি মোটাদাকে দুটো ভাগ করব। যে একটা হচ্ছে যে কিছু বিষয় হয়েছে যেগুলোতে সরকারের আসলে কোনো হাত নেই, এই জন্য সরকার রেসপন্সিবল না। আর কিছু বিষয়ে সম্ভাব্য একটা ইঙ্গিত দিচ্ছে ক্রাইসিসের, যেটার জন্য সরকার কিছুটা রেসপন্সিবল। এর মধ্যে আমি যদি অর্থনৈতিক ক্ষেত্রে আসি, দেখুন বাংলাদেশের অর্থনীতি তো একটা খুবই ভঙ্গুর অবস্থায় ছিল। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের ক্রাইসিস, শেয়ার বাজার, বিপুল পরিমাণ ঋণ নেওয়া, অনেক কিছু আছে। ইন্টারিম গভর্নমেন্ট তারা বিষয়গুলোতে চেষ্টা করেছে, কিন্তু অনেক বেশি সফল বা খুব বেশি সফল তারা হতে পারেনি।
স্বাভাবিকভাবেই এই সরকারকে সেটা অ্যাড্রেস করতে হবে। তার উপর বিএনপি সরকারের দুর্ভাগ্য হচ্ছে তারা যখন শপথ নিলেন ঠিক তার 15 দিনের মাথায় একটা যুদ্ধ শুরু হয়ে গেল। এবং এই যে একটা জ্বালানির ক্রাইসিস, এটার কারণে কিন্তু পৃথিবীর বহু দেশের অর্থনীতি একেবারে তছনছ হয়ে যাচ্ছে। বাংলাদেশের ব্যতিক্রম নয়। এখানে সরকারের কোনো হাত নেই। কিন্তু যেখানে সরকার এখানে ভালো করতে পারতো, যে কিছু ম্যানেজমেন্ট ইস্যু আছে, আপনারা হয়তো দেখেছেন যে সরকার বরাবরই বলছে যে আমাদের পেট্রোল পাম্প গুলোতে বা আমাদের কাছে তেলের মজুদ আছে, কিন্তু মানুষ তেল পাচ্ছে না। এটারই ঢাকায় বা বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্প গুলোতে দীর্ঘ লাইন। আজকেও একটা পঞ্চগড়ে একটা পেট্রোল পাম্পে একজন ইউএন এর উপরে হামলা করেছে যারা তেল নিতে এসেছিল, সেরকম কিছু মোটরসাইকেল আরোহী। তো পরিস্থিতি এখন এই পর্যায়ে আছে, ক্রাইসিসটা সরকার তৈরি করেনি, কিন্তু এটা কিছু ম্যানেজমেন্ট ইস্যুর কারণে ব্যাপারটা এরকম হয়েছে। আর সেকেন্ড সাইডটা আমি আসবো পলিটিক্যাল, যে রাজনৈতিক বিষয়টা যেটা হবে, দেখেন বাংলাদেশে এই যে ফেব্রুয়ারি মাসে যেটা হলো, দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে সাধারণ নির্বাচন আর একটা গণভোট। এখন বিএনপি ক্ষমতা আসার পরে ইন্টারিম গভর্নমেন্টের অনেক অধ্যাদেশ তারা পাশ করেছে, অনেক অধ্যাদেশ করেছে, মোটামুটি 95% তারা সেগুলোকে পাশ করে সেগুলোকে আইনগত করেছে। কিন্তু কিছু বিষয় নিয়ে এখনো একটা দোদুল্যমানতা চলছে এই সরকারের মধ্যে। যেমন ধরুন মানবাধিকার কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ, বিচার বিভাগ পৃথকীকরণ বা আলাদা সচিবালয় সংক্রান্ত যে অধ্যাদেশ, এগুলো নিয়ে সরকার বলছে যে তারা আরো বিচার বিশ্লেষণ করবে এবং করার পরে তারা এগুলোকে পার্লামেন্টে বিল আকারে আনবে, তারপরে এটা আইন পাস করবে। বাট দ্য প্রবলেম ইজ সরকার অনেককে বোঝাতে পারছে না যে তারা এই রিফর্মগুলো করার ব্যাপারে আন্তরিক। অনেকে মনে করছেন যে সরকার মনে হয় বা বিএনপি সরকার এই রিফর্মগুলো করার ব্যাপারে আন্তরিক, যার কারণে তারা এগুলো নিয়ে একটা কি বলবো, একটা পিছিয়ে দেওয়ার একটা তারা মানে পদ্ধতি নিয়েছে। এখানে এই সমস্যাটা আছে। এবং আপনি যেটা বললেন যে চ্যালেঞ্জগুলো নিয়ে, আমি মনে করি সামনের দিনগুলোতে গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ হবে দুটো ফ্রন্টে। এক ইকোনমি, সেকেন্ড থিং হচ্ছে পলিটিক্যাল। তবে পলিটিক্যাল ব্যাপারটা সরকারের হাতেই আছে, ক্ষমতাসীন দলের হাতে আছে। তারা যদি রিফর্ম গুলোকে খুব কুইকলি বাস্তবায়ন করে ফেলে এবং গণভোট যেভাবে হয়েছে সে অনুযায়ী যদি তারা সেগুলোকে বাস্তবায়ন করে, তাহলে পরে পলিটিক্যাল ক্রাইসিস তাদের সামনে সেরকম আসবে না। কিন্তু যদি তারা এখান থেকে ডেভিয়েট করে, আমার মনে হচ্ছে যে একটা রাজনৈতিক সংকট এখানে আসন্ন। আর অর্থনৈতিক সংকটটা তাতে খুব কুইকলি এটার মোকাবেলা করতে পারবে না, দে নিড টাইম এবং নানা বিষয়গুলোতে তাদের একটা সময় দরকার। তবে একটা প্রশ্ন এখানে উঠেছে যে সময় দরকার, সেটা ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য ভালো আছে কিনা, বা আমরা যেটা বলি নিয়ত ভালো কিনা। অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি ছিলেন আগে, ডক্টর আহসান এইচ মনসুর, ওনাকে যে পন্থায় সরিয়ে দেওয়া হয়েছে, ওনার মতো একজন হাই ক্রেডেনশিয়াল মানুষ, অর্থনীতিবিদ, এরপরে যেভাবে গভর্নর নিয়োগ হয়েছে, এগুলো নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে যে সরকার আসলে যে ইকোনমিক সেক্টরে বা ব্যাংকিং সেক্টরে ভালো কিছু করতে চায় কিনা। এবং এখানে আরেকটা বিষয় তৈরি হয়েছে যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট যেটা পাশ করা হয়েছে, এইটার মধ্যে কিন্তু একটা বড় ধরনের মানে হতাশার জায়গা আছে। কারণ তারা এই আইনটাকে পাশ করে এমন একটা জায়গায় নিয়ে গেছে, বলা হচ্ছে যে আগে যারা এইসব ব্যাংকের মানে বিভিন্ন ব্যাংক থেকে যাদেরকে যাদের যে ব্যাংকগুলোতে অনেক বেশি দুর্নীতি হয়েছিল, তারা মালিকানা হারানোর ঝুঁকি তৈরি হয়েছিল, সেই মালিকরা আবার ফিরে আসতে পারবে। এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অলরেডি বলেছে এই যে ব্যাংকিং যে আইন যেটা করা হয়েছে চেঞ্জ করে, এতে করে দুর্বৃত্ত প্রণালীকে এখানে উৎসাহিত করা হচ্ছে। সুতরাং ইন্টেনশন নিয়ে কিন্তু একটা প্রশ্ন অলরেডি আছে। তারপরও দেখা যাক, আমি সরকারকে একটা বেনিফিট অফ ডাউট সবসময় দিতে চাই, যেহেতু নিউ গভর্নমেন্ট, অন্তত 6 মাস আমি তাদেরকে বেনিফিট অফ ডাউট দিতে চাই, এবং এরপর আমরা বুঝতে পারবো যে আসলে তারা কি চায়। এই যে সরকারের যে কিছু কিছু ক্রাইসিস তারা আপনার আগে থেকেই চলে আসছে, এটার সরকারের আসলে যেহেতু সরকার মাত্র 2 মাস হচ্ছে ফর্ম করেছে, ওনাদেরকে এই ব্যাপারে সেটার জন্য রেসপন্সিবল করা যাবে না। কিন্তু আপনি বলছিলেন যে কিছু কিছু ম্যাটারে হয়তোবা আর একটু বেটার ম্যানেজমেন্ট হলে জনগণের ভোগান্তি হয়তোবা কিছুটা কম হতো। সেখানে কি আপনার কাছে মনে হয় যে একটা কমিউনিকেশনের কোনো আপনার একটা গ্যাপ আছে? আমরা দেখতে পাচ্ছি যে সংসদে মন্ত্রীরা
এবং সিনিয়র সংসদ সদস্য যারা আছেন ওনারা যেভাবে কথা বলছে বা মন্ত্রীরা বা দলের সিনিয়র নেতারা মিডিয়ার সামনে যেভাবে কথা বলছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকায় বা আপনার খবরে দেখতে পাচ্ছি যে জনগণের যে একটা ক্লিয়ার ডিসস্যাটিসফ্যাকশন, এইখানে কি কমিউনিকেশনের কোনো গ্যাপ আছে? আপনার কাছে কি মনে হয়? একটা বিষয় বাংলাদেশের সবসময় আপনি দেখবেন, সেটা হচ্ছে অতি কথন বলে একটা জিনিস আছে, যে সরকারের মন্ত্রীরা বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন অনেক সময় কোনো মন্তব্যই করেন না, কিন্তু যখন তারা মন্তব্য করেন তখন সেটা অতি কথনের পর্যায়ে চলে যায়। তো এই জিনিসটা তো ঠিক না। যেমন আমি আপনাকে বলি যে সরকারের কিন্তু কোনো প্রয়োজন ছিল না শুরুর দিকে বলার যে আমাদের এত মজুদ, এত কিছু তেলের। তা আপনি এত মজুদের কথা বলছেন, তাহলে পেট্রোল পাম্পগুলোতে কি হচ্ছে? এটা কিন্তু প্রয়োজন ছিল না। তারপরে বিদ্যুৎ মন্ত্রী বলে বসলেন যে বাংলাদেশে বিদ্যুতের কোনো ক্রাইসিস নাই। উনি যখন এই কথা বলছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় 12 থেকে 14 ঘন্টা লোডশেডিং হচ্ছে। ইভেন আমি কিন্তু এখন গ্রামে বসে কথা বলছি, আমি গ্রামে বসে যেখান থেকে কথা বলছি, আমি দেখেছি, আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি, 24 ঘন্টার মধ্যে অন্তত 13 ঘন্টা 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এটা তো বাস্তবতা। কিন্তু এবং আমি যেটা সবসময় মনে দেখি যে বিএনপি সরকারের একটা দুর্বলতা হচ্ছে, ভয়াবহ দুর্বলতা হচ্ছে, তাদের ইন্টেনশন হয়তো খুব খারাপ না, কিন্তু তারা কেন জানি মানুষকে বোঝাতে পারে না যে তাদের ইন্টেনশন খারাপ না, এবং তারা এমন কিছু কাজ করে বসে যেটাতে তখন মানুষ মনে করতে বাধ্য হয় যে না, তাদের ইন্টেনশন ভালো না। এই জায়গাটা সমন্বয়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ প্রফেসর নাজিমউদ্দিন। আমি আপনার কাছে যদি আসি, আপনি যদি বলতেন যে জনাব আকবর হোসেন বলছিল, উনি ফর্মার ডিপ্লোমেট সিনিয়র জার্নালিস্ট, উনি বলছিল যে অনেক কিছু আছে যে বিগত সরকার, বিগত সময়ের অনেক রেসপন্সিবিলিটি বর্তমান সরকারের কাছে চলে এসেছে। মাত্র ওনারা সরকারে আছে মাত্র 2 মাস, এর মাঝে ওনারা সরকার গঠন করার পরেই তো আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ সেটা শুরু হয়ে গেল। এটার তো একটা বড় স্পিল ওভার এফেক্ট বাংলাদেশের উপরও আছে। তো আমরা উই শুড নট ক্রিটিসাইজ কারেন্ট গভর্নমেন্ট টু হার্শলি, ওনাদেরকে আরেকটু সময় দেওয়া উচিত, আরেকটু সুযোগ দেওয়া উচিত। কিন্তু আপনি একজন সিনিয়র বিজনেস এন্টারপ্রেনার হিসাবে, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে, একজন একাডেমিক হিসাবে, বাংলাদেশের বর্তমান ওভারঅল ইকোনমিক কী কী চ্যালেঞ্জ বর্তমান সরকারের কাছে, এবং সেটা মিটিগেট করার জন্য আপনার কি রেকমেন্ডেশন? থ্যাংক ইউ আকবর ভাই, খুব চমৎকার বলেছেন এবং আপনিও খুব সুন্দর সাকসেসফুলি এটাকে প্রেজেন্ট করেছেন। তো ইকোনমিক সাইডটা বলবো এবং আর কিছু সাকসেশন রিলেটেড কথা বলবো। দুটো পয়েন্টে বলি। প্রথমত হচ্ছে, ধরেন বাংলাদেশের আপনি যদি কিছু হেডলাইন স্ট্যাটিস্টিক্স নেন, আমাদের debt to GDP is about 40%, fiscal deficit is about 5%, current account deficit is 3%. এটা হচ্ছে 3 হেডলাইন পয়েন্টস। গ্লোবালি যদি দেখতে যাই, আমরা একটা পলিটিক্যাল ওয়ার যেটা ইরানের হলো, এটা এখন ইকোনমিক ওয়ার হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনালি। তো ইকোনমিক ওয়ার এবং ডেভেলপিং কান্ট্রিগুলো তো বেশি ইমপ্যাক্ট হচ্ছে, স্পিল ওভার ইফেক্ট বাংলাদেশে এবং এশিয়ান কান্ট্রিতে ডিসপ্রপোর্শনেটলি হাই হয়েছে। এটারও একটা সাইড ইফেক্ট আমরা দেখছি। আবার থার্ড সাইড ইফেক্ট হচ্ছে, আমরা যেহেতু ইমিগ্রেশন এবং রেমিটেন্স বেসড কান্ট্রি, এবং আপনি যদি দেখেন ইউএই সহ বিভিন্ন গালফ কান্ট্রি সোয়াপ লাইন খোলার ট্রাই করতেছে, তার মধ্যে তাদের একটা ডলারের একটা শর্টফল আসবে জিসিসি কান্ট্রিতে। এটা ইনডাইরেক্টলি রেমিটেন্সকে এফেক্ট করবে অবশ্যই, এবং এটা ইনডাইরেক্টলি আপনার বাংলাদেশিদের যে এমপ্লয়মেন্ট জিসিসি কান্ট্রিতে এবং যে পরিমাণ মানে মানুষ যেত অ্যাজ এন ইমিগ্রেন্ট হিসাবে, এটাকে এফেক্ট করবে। তো এটা ইকোনমিক ইফেক্টটা একটা ট্রিমেন্ডাস এফেক্ট আসতেছে, শর্ট টার্ম এবং লং টার্ম দুটোই। জি জি। তো সেই কারণে উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। এবং যদি আমরা ব্রড মানে ম্যাক্রো ইকোনমিক ফিগারগুলো দেখি, ইটস নট ভেরি ডেঞ্জারাস, কারণ আমাদের রিজার্ভের পজিশন ইজ নট ব্যাড। আমাদের জিডিপি ডেফিসিটের পরিমাণ অ্যাবাউট 5%, এবং আমাদের টোটাল জিডিপি ডেট টু জিডিপি ইজ অ্যাবাউট 40%। তো এটা আমরা বলবো এটা একদম ফ্রাইটেনিং কিছু না। বাট এখানে একটা প্রবলেম আসতেছে, আমাদের যে সাকসেশন রিলেটেড ইস্যু অ্যান্ড গভর্নেন্স রিলেটেড ইস্যুস, ফর এক্সাম্পল আমরা যদি দেখি মনিটারি সিচুয়েশন ইন বাংলাদেশ, ব্যাংকিং সেক্টর অবস্থা খুবই খারাপ। তারপরে আমরা তো দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট কিছু ব্যবস্থা নিয়েছিল, নিয়েছিল, ওরা ট্রাই করেছে, কিন্তু এত বেশি খারাপ অবস্থা, এটা কোনো গভর্নমেন্টের পক্ষে 2 বছরে সম্ভব না।
তার মানে আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এটা সম্ভব না, এবং বিএনপির আগামী 5 বছর এটা সম্ভব না। যদি বলেন কেন সম্ভব না, আমি যদি দেখি বাংলাদেশের টোটাল ব্যাংকিং সেক্টর ধরেন আপনার $17 বিলিয়ন লোন হয়েছে, অন অ্যান অ্যাভারেজ যদি 5% করে প্রফিট করে, হ্যাঁ, এগুলো আপনার আগামী 20 বছরে ওর ব্যাড ডেট গুলোকে কভার করতে পারবে না। আর সেকেন্ড থিং হচ্ছে ইনফ্লেশন ইজ ভেরি হাই, টাকা প্রিন্ট করার অবস্থাও নাই। তো সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, দাঁত মুখ খেছে আগামী 10 বছর ওয়েট করতে হবে। এটা এই গভর্নমেন্টের কথা বলছি না, এটা আগামী 2 টার্মের যে কোনো গভর্নমেন্ট আসুক তারা প্রবলেমটা ফেস করবে। আপনি যেটা বলছেন যে যদি প্রপার একটা প্ল্যান থাকে তাহলে হয়তো বা আগামী 10-15 বছরে, বাট প্ল্যানটা কি আছে কিনা, আমরা কি কোনো সিম্পটম দেখতে পাচ্ছি কিনা? এটাই হচ্ছে গভর্নেন্স। আমি আপনাকে বললাম না, গভর্নেন্স সাকসেশন মর্নিং শোজ দ্য ডে, আমরা কিছু দেখতে পাচ্ছি কিনা? গভর্নেন্স প্রবলেমটা তো আছে এখানে। 2 ধরনের গভর্নেন্স প্রবলেম আমি বলি। প্রথমত হচ্ছে যদি আপনি আওয়ামী লীগ গভর্নমেন্ট থেকে আমরা যাই, তো গভর্নমেন্ট ইজ এন ডিফারেন্ট অ্যান্ড ইউনিক এবং ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, এবং পলিটিক্যাল গভর্নেন্সটা ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। তাহলে যারা পলিটিক্স করে, পলিটিক্যাল পার্টি আছে, তাদের একটা চেকস এন্ড ব্যালেন্স থাকা উচিত অবশ্যই, এবং গভর্নমেন্টের একটা চেকস এন্ড ব্যালেন্স থাকা উচিত। ভাই যেটা বললো, আমরা দেখতেছি যে গভর্নমেন্টের মধ্যে পলিটিক্যাল কন্ট্রোলটা খুব অভাব। এক এক মিনিস্টার এক একটা সিগন্যাল দিচ্ছে, মনে হচ্ছে যেন একই দেশের 2-3টা গভর্নমেন্ট আছে। আমার গভর্নমেন্ট বিভিন্ন লেভেলে আমার কিছু সিনিয়র পিপল কাজ করে, ওরা মানে বলছে যে অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে। রাইট, এক মিনিস্টার তার ডিপার্টমেন্ট এসে ডিসিশন নিতে পারছে না, অন্য মিনিস্টার এখানে খবরদারি করছে। এটাতে একটা জিনিস সিম্পটম, এটা একটা সিম্পটম। এই সিম্পটম কেন আসতেছে? নিশ্চয়ই বাংলাদেশে যে পলিটিক্যাল যে এরকম পার্টির যে গভর্নেন্স সিস্টেমটা আছে ওটা নিশ্চয়ই কাজ করছে না। আর সেকেন্ড থিং হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার এবং বিএনপির প্রধান, ওনার হয়তো অ্যাবসলিউট কন্ট্রোলটা নাই। আমরা চাইবো মূল্যবোধটা যেন দলের ক্ষেত্রে নাকি দলের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে উনি যে পরিমাণ মানে হি ইজ লিডিং বাই এক্সাম্পল, তার কিছু চমৎকার উদ্যোগ আছে। এখানে আমি মানে আই জাস্ট ওয়ান্ট টু প্লে ডেভিলস অ্যাডভোকেট হিয়ার। যদি টু মাচ কন্ট্রোল থাকে প্রাইম মিনিস্টারের কাছে, এটা তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি যে ডিক্টেটরের দিকে চলে যায়। এর আগে তো শেখ হাসিনার কাছে ওনার সময় তো ওনার টু মাচ কন্ট্রোল ছিল, এবং সকল ম্যাটারে দেখা যেত যে উনি ইন্টারফেয়ার করতে। এটা তো দিস ইজ নট দ্য প্রপার ওয়ে অফ রানিং গভর্নমেন্ট। আমি কন্ট্রোলটা বলছি অন্যভাবে, আমার হয়তো বলাটা সুন্দর হয় নাই। না না, আমি সুন্দর হচ্ছে, আপনি যদি আরেকটু এক্সপ্লেইন করে বলেন। ফর এক্সাম্পল এখানে যদি আপনি আসেন, ভ্যালু বেসড কন্ট্রোল লাগে। জি, কারণ আমি যদি এখানে ফর এক্সাম্পল আমি যদি একজন এমপি হই ইউকেতে, আমার মিনিস্টেরিয়াল এবং মানে পার্লামেন্টারি কোড অফ কন্ডাক্ট আছে। এটা হচ্ছে আমাকে কন্ট্রোল মানে আমাকে গাইড করতেছে, আমাকে মানে অ্যাকাউন্টেবিলিটি করার একটা প্যারামিটার তৈরি করা হয়েছে। আর আমি যদি সরকারি চাকরিজীবী হই, এখানে নো লন প্রিন্সিপল ফলো করতে হয় সবাইকে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সিস্টেম লেভেলে গিয়ে কিছু মূল্যবোধ তৈরি করতে হবে, এবং ওই মূল্যবোধের মাধ্যমে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মিনিস্টার, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সিনিয়র লিডারশিপকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে হবে নট অ্যাজ এ মাইক্রো ম্যানেজমেন্ট না, বাট ভ্যালু বেসড একটা কন্ট্রোল। এটা আমাদের মনে হয় একটু অভাব আছে, আর এটার অভাবটা আমি অন্যভাবে দেখতেছি। ধরেন ওই যে আপনি যেটা বলছিলেন, কিছু কিছু ব্যক্তির ওভাররিচ, যেটা কিনা অন্যান্য মিনিস্ট্রির কাজের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। এবং এটার একটা জিনিস আমি যদি আপনি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমাদের হিউম্যান রাইট কমিশনের 5 জনেই কিন্তু রিজাইন করলো। এর কারণটা হচ্ছে কি, এই গভর্নমেন্ট এসে ওইটাকে র্যাপেল করে দিয়েছে। ওরা এটা তো প্রয়োজন ছিল না। আমি যদি এটা রাখতাম এবং এটাকে মডিফিকেশন করতাম, সমস্যাটা কোথায়? এটা একটা আমার কাছে মনে হলো রং সিগন্যাল গেল। সেকেন্ড থিং, কারণ আপনি ধরেন এই যে আমাদের যে একটা সংবিধান রিলেটেড একটা আমরা গণভোট হলো, তাহলে এই গণভোটের পরিমাণ কিন্তু ভোটের পার্সেন্টেজ কোন পলিটিক্যাল পার্টির পার্সেন্টেজ থেকে অনেক বেশি। এটাকে আমরা পজিটিভলি সিগন্যাল কেন দিচ্ছি না? এটা আমি নেগেটিভলি কেন সিগন্যাল দিচ্ছি? এই পজিটিভ সিগন্যাল এখানেও আসতেছে না। তারপরে থার্ড হচ্ছে একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে যে আমি তত্ত্বাবধায়ক সরকারকে ক্রিটিসাইজ করার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। আমি কেন করব ক্রিটিসিজম? বাংলাদেশের মতো দেশে ক্রিটিসিজম করতে গেলে সবাইকে ক্রিটিসাইজ করা যায়, কিন্তু একটা পজিটিভ মানুষ কখনো ক্রিটিসাইজ করে না। দে কনস্ট্রাকটিভলি লুক অ্যাহেড।
জি। তো আমি এই সিগন্যালগুলো, এই ভ্যালু বেস সিগন্যালগুলোর অভাব পাচ্ছি আর কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রফেসর নাজিমউদ্দিন, জনাব আকবর হোসেন, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং ইকোনমিক সিচুয়েশন নিয়ে। আপনাদের সাথে আজকেও আমি আছি, ডক্টর আদনান পাভেল, এবং এই গুরুত্বপূর্ণ টপিকে কথা বলার জন্য আমাদের সাথে এনটিভিতে আজকে দুজন সম্মানিত অতিথি জয়েন করেছেন। আমার সাথে স্টুডিওতে আছেন প্রফেসর নাজিমউদ্দিন, উনি একজন সিনিয়র একাডেমিক, উনি চার্টার অ্যাকাউন্টেন্ট এবং ভেরি ওয়েল নোন আপনার বিজনেস এন্টারপ্রেনার ইন বাংলাদেশ কমিউনিটি। নাজিম ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে সুদূর বাংলাদেশ থেকে জয়েন করেছেন সিনিয়র জার্নালিস্ট, ফর্মার ডিপ্লোম্যাট, উনি আনটিল ভেরি রিসেন্টলি বাংলাদেশ হাই কমিশন ইউকের প্রেস মিনিস্টার ছিলেন, জনাব আকবর হোসেন। আকবর ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে বাংলাদেশ থেকে জয়েন করার জন্য এত রাত্রে। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, আমাদেরকে জানাবেন। আমরা আমাদের এই সংক্ষিপ্ত সময় চেষ্টা করব সেগুলো অ্যাড্রেস করার জন্য। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনারা দুজন বলছিলেন যে বর্তমান সরকার যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল এবং ইকোনমিক সিচুয়েশনগুলো ফেস করছে। আমি প্রফেসর নাজিমউদ্দিন, আমি খুব সংক্ষেপে আপনার কাছে আসবো, তারপরে আমি জনাব আকবর হোসেনের কাছে যাব। আপনি বলছিলেন যে ইন্টারিম গভর্নমেন্টের যে বিভিন্ন ওনাদের অ্যাকশন অ্যাক্টিভিটিস নিয়ে যে এখন যে কথাগুলো আসছে, তো আপনি কি মনে হয় যে অনেকেই বলে যে ওনারা যেই সময়টাতে ছিল দে ওভারস্টেড দেয়ার ওয়েলকাম, এবং ওইখানে বেশ কিছু সিনিয়র অ্যাডভাইজার বা স্পোকস পারসন তারা বিভিন্ন ধরনের মানে পার্সোনাল বিভিন্ন ধরনের লেনদেনের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিল, যেটা কিনা আমাদের যে ডেমোক্রেটিক যে একটা আপরাইজিং হয়েছে সেই ভ্যালুগুলোর এগেনস্টে। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, থ্যাংক ইউ। আমি পজিটিভলি দেখতে চাই সবকিছু, নেগেটিভ বলে লাভ নাই। আর উই ক্যানট চেঞ্জ দ্য পাস্ট। জি, শিওর। তো উই ক্যান অনলি লার্ন ফ্রম দ্য পাস্ট। তো সুতরাং আমরা যেটা আমি বলবো, একটা খুব দেশের ক্রান্তি লগ্নে তারা দেশকে চমৎকারভাবে স্টেবিলাইজ করেছে কয়েকটা সেক্টরে। জি, ফর এক্সাম্পল ইকোনমিক, মনিটারি সিচুয়েশন, ইন্টারন্যাশনাল রিলেশন, এবং সাথে সাথে রোহিঙ্গা ইস্যুটাকে খুব চমৎকারভাবে হ্যান্ডেল করেছে। ল অ্যান্ড অর্ডার রিলেটেড কিছু প্রবলেম আমরা পেয়েছি। তারপরে আপনি যেটা বললেন, কয়েকটা ইয়াং এবং কিছু অ্যাডভাইজারের কিছু ব্যাপার, ওরা তো শিখছিল, ওরা তো ইয়াং ছেলে, আমাদের হিউম্যান এরর তো ওরা সবারই থাকবে। তো আমি এগুলো পজিটিভলি দেখি। বাট আমি যেটা বলবো, এই গভর্নমেন্টের স্টার্টটা খুব চমৎকার হয়েছে। আই এম নট এন্টায়ারলি ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি এর মধ্যে কিছু কনস্ট্রাকটিভ কমেন্ট করতে চাই। সেই কমেন্টটা হচ্ছে, আমি বলবো লেটস লুক অ্যাহেড, লেটস চেঞ্জ দ্য ফিউচার, লেটস নট ডিগ আওয়ার পাস্ট। এটা একটা ব্যাপার। আর সেকেন্ড থিং হচ্ছে, আমাদের গভর্নেন্সে আরেকটু ইনভেস্ট করতে হবে। এখানে পলিটিক্যাল গভর্নেন্স হতে শুরু করে ন্যাশনাল গভর্নেন্সের আমাদের একটা ব্যাপার আছে। আমি আবেদন করব, আমরা যেন এই ওদের যে রিফর্ম এজেন্ডা ছিল, সংস্কার ছিল, এবং আমাদের যে গণভোট হয়েছে, এগুলাকে যেন আমরা অনার করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আকবর হোসেন। আমি আপনার কাছে ফেরত আসি। আমি তো মানে সামটাইম আই কল ইউ মাই ডিয়ার আকবর ভাই। সো আকবর ভাই, আমি আপনার কাছে যদি ফেরত আসি, নাজিম ভাই খুব সুন্দর করে বলছিল যে গণভোটের যে আপনার যে রায়টা, সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান সরকার এটা কি বাস্তবায়ন ওনাদের সময় হবে কি হবে না, সেটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হয় যে সরকারের কি সেই আপনার ওনাদের যে পজিটিভ একটা মেন্টালিটি কি আছে সেটা বাস্তবায়নে, নাকি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন আপনার কাছে কি মনে হয়? প্রধানমন্ত্রী তারেক রহমান এর মধ্যে বলেছেন যে সরকার যে জুলাই সনদ এটাকে অক্ষরে অক্ষরে পালন করবে বা বাস্তবায়ন করবে। আপনারা শুনেছেন এই জুলাই সনদ কোন সনদ? যেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট সহ যেটা স্বাক্ষর করেছে সেটাই। এখন এখানে একটা গ্যাপ হচ্ছে, জুলাই সনদ একটা জিনিস আর গণভোট হচ্ছে আরেকটা জিনিস। এখন আপনি যদি বলেন যে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, তাহলে মানুষ, আপনি যদি গণভোট বাস্তবায়ন করেন তাহলে জুলাই সনদ অটোমেটিক বাস্তবায়ন হয়ে যায়। এখন একটা সরকারের, ডেমোক্রেটিকলি ইলেক্টেড একটা সরকারের, এটা আমি মনে করি আত্মঘাতী সিদ্ধান্ত হবে যদি তারা রিমোটলিও ভেবে থাকে যে গণভোটের রায়টাকে তারা উপেক্ষা করবে। কারণ অ্যারাউন্ড 68% মানুষ ইয়েস এর পক্ষে ভোট দিয়েছে, মানে তারা পরিবর্তন চায়। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে কি জানেন,
যে বিএনপির অনেকেই একটা ক্যাম্পেইন করার চেষ্টা করছে যে গণভোটে লোকজন কতজন বুঝে হ্যাঁ দিয়েছে, মানে ওনারা বিষয়টাকে এমন ভাবে তুলে ধরতে চাইছেন যে মানুষ না বুঝেই হ্যাঁ ভোট দিয়েছে। তাহলে আপনি যদি সেটা বলতে যান তাহলে যারা না ভোট দিয়েছে তারাও তো না বুঝে দিয়ে থাকতে পারে, কিন্তু সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে এটা হচ্ছে আপনি একটা দেশের বৃহৎ জনগোষ্ঠীর ইন্টেলিজেন্সকে আপনি অবজ্ঞা করছেন। এই কথা মনে করার কোনো কারণ নাই যে আমি সব জানি আর জনগণ কিছু জানে না। এটা কিন্তু খুবই ভুল ধারণা। এই দেশের মানুষ একটা অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে, একটা ইস্পাত কঠিন সরকারকে, যাদেরকে বিদেশ থেকে ব্যাকআপ দেওয়া হতো, সেই সরকারকে তারা রাস্তায় নেমে শত শত জীবন দিয়ে তারা ফেলে দিয়েছে। তারা না বুঝে রাস্তায় না নেমে, তাই না? তারা বুঝেই রাস্তায় নেমেছিল, বুঝেই তারা গুলির সামনে দাঁড়িয়েছিল। এখন সেই জনগোষ্ঠীকে যদি বলা হয় যে বুঝে কয়জন গণভোট দিয়েছে, তাহলে তো ব্যাপারটা এরকম না যে কোনো পলিটিক্যাল পার্টি তারাই সব বোঝে আর জনগণ কিছু বোঝে না, তারা না বুঝে তারা হ্যাঁ ভোট দিয়ে দিয়েছে। তো এইটাকে যদি ওইভাবে ইন্টারপ্রেট করা হয়, এটা কিন্তু খুবই একটা সুইসাইডাল ব্যাপার হবে। আপনি এটার হয়তো ইমিডিয়েট ইম্প্যাক্ট দেখতে পাবেন না, হয়তো মানুষ সময় দিবে, যেটা আমি আগেও বলছিলাম যে আমি একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই এই সরকারকে। কিন্তু যদি এটা নিয়ে অনেক বেশি টালবাহানা হয় বা এটাকে বাস্তবায়ন না করার দিকে তারা এগিয়ে যেতে চায়, আমার ধারণা এটা নিয়ে নতুন করে এমন একটা রাজনৈতিক সংকট তৈরি হতে পারে যেখান থেকে হয়তো আর বেরিয়ে আসা সম্ভব নাও হতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমি আরেকটা ব্যাপারে আপনার অভিমত জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার প্রফেসর নাজিমউদ্দিন বলছিল যে অনেক রাজনৈতিক নেতার বা অনেক মিনিস্টারের যে ওভাররিচ, সেটার কারণে দেখা যাচ্ছে যে সংসদে হোক বা আপনি বিভিন্ন মিনিস্টারিয়াল অ্যাক্টিভিটিসে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে এগুলো অবস্টেকল ক্রিয়েট হচ্ছে, যেটা অনেকের অবজারভেশন। আপনি এই ম্যাটারে কি মনে করেন? এই যে কোনো ব্যক্তির, কোনো রাজনৈতিক ব্যক্তির, কোনো লিডার বা লিডারদের বা কোনো মিনিস্টারদের কোনো এরকম ওভাররিচ যে বর্তমান গভর্নমেন্টের অ্যাজ ইউজুয়াল পলিটিক্যাল বা গভর্নেন্স রিলেটেড অ্যাক্টিভিটিস কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা, আপনি কি মনে করেন সেই ব্যাপারে? স্পেসিফিক কোনো ইনফরমেশন নেই যে ব্যাপারটা আসলে কিভাবে হচ্ছে বা এখানে কোনো ইন্টারফারেন্স হচ্ছে কিনা, জি, কিন্তু আমি কিছু ডট কানেক্ট করতে পারি, সেটা দিয়ে হয়তো আপনার একটা ধারণা পেতে পারেন। যেমন আপনি দেখবেন যে এই সরকারের মন্ত্রিসভা বেশ বড়, অনেক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী দুজনই আছেন, এবং আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর একটা বড় একটা উপদেষ্টা পরিষদও কিন্তু আছে প্রধানমন্ত্রী, এবং যাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন ধরেন একজনকে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অমুক মন্ত্রণালয়ের উপদেষ্টা। আসলে আমরা শেখ হাসিনার সময় উপদেষ্টা দেখেছিলাম, তখন এইটা অনেক চালু ছিল। শেখ হাসিনার সময় আপনি দেখবেন যে জন গভর্নর ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা না, উনি ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। কিন্তু এখন উপদেষ্টাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে, তারা মন্ত্রণালয়ে দেখবে, এবং দেখতে পাচ্ছি যে উপদেষ্টারা বিভিন্ন মন্ত্রণালয়ের বৈঠক বা অ্যাক্টিভিটিতে তারা পার্টিসিপেট করছে। এখন তাহলে কি হলো? আপনি একদিকে মন্ত্রী, আরেকদিকে প্রতিমন্ত্রী, আরেকদিকে উপদেষ্টা। ন্যাচারালি যেটা হয়, উপদেষ্টারা প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকেন, তারা যেহেতু প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকেন, প্রধানমন্ত্রীর কাছে তাদের অ্যাক্সেস বেশি, সুতরাং তাদের অনেক সে থাকে, যেটা অনেকে হয়তো ওভাররাইড করতে চায়। কিংবা এটা নিয়ে যখন কোনো জটিলতা হবে, তখন উপদেষ্টার মন্তব্য বা মতামতটাই হয়তো বেশি প্রাধান্য পেতে পারে। এখন এটা একটা সংকট তৈরি করতে পারে, সম্ভাব্য সংকট। এখনো পর্যন্ত আমি সেরকম কিছু দেখছি না, বাট আমি একটা আশঙ্কার কথা বলছি। হ্যাঁ, এটা আপনি দেখবেন যে যে কোনো সরকারে কিছু ব্যক্তি আলাদাভাবে পাওয়ারফুল হয়ে ওঠে সবসময়, তাদের একটা বাড়তি ক্ষমতা থাকে, তাদের যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের বাইরে গিয়েও তারা কথা বলে, তারা ধরেন তাদের অনেক পাওয়ার তারা এক্সারসাইজ করে, কিংবা তাদের একটা অরা তৈরি হয় বা তাদের সম্পর্কে পারসেপশন তৈরি হয় যে এরা এত ক্ষমতাবান। তো এই ব্যাপারটা তো আছে, এই গভর্নমেন্টের মধ্যেও এই ব্যাপারটা আছে। কিন্তু আবার এটাও ঠিক যে যে কোনো সরকারে কিন্তু একটা মন্ত্রিসভা যদি 40 সদস্য বিশিষ্ট হয়, সবাই কিন্তু ইকুয়ালি পাওয়ারফুল থাকে না। অনেক পলিসি ডিসিশনের ক্ষেত্রে কিছু ক্যাবিনেট থাকে, সেখানে হয়তো 5 জন 7 জনই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা হতে পারে। আমার কথা হচ্ছে যে সিদ্ধান্ত কোন প্রক্রিয়ায় আসছে
সেটার চেয়ে আমি মোর দেখতে চাবো অ্যাকশন ওরিয়েন্টেড, এটা রেজাল্ট কি, জি মানুষ কি বেনিফিট পাচ্ছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর নাজিমুদ্দিন। আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনি সরকারকে নিয়ে আমরা কথা বলছি, আমরা তো আজকে আমাদের টপিক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যাপারগুলো, আমরা সেখানে পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা সরকারের একটা বড় ভূমিকা আছে। আমরা জানি বিরোধী দল একটা প্রপার ফাংশনিং ডেমোক্রেসিতে কিন্তু বিরোধী দল বা দলগুলোরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। আপনি বর্তমানে আমাদের যে বিরোধী দল আছে তাদের অ্যাকশন অ্যাক্টিভিটিস আপনি কিভাবে দেখেন? এটা খুব চমৎকার একটা কোশ্চেন। বিরোধী দলকে বিচার করার মতো টাইম এখনো হয় নাই, এবং সরকারি দলকে বিচার করার মতো সময় আমরা পাই নাই। বাট আই এম ফিলিং ভেরি এনকারেজড, আই এম ভেরি পজিটিভ অ্যাবাউট এভরিথিং। জামায়াত, এনসিপি এবং বিএনপি সবাই কিন্তু খুব সমর্মিতার মধ্যে না গেলেও এখনো কলেজিয়েট অ্যাটমসফিয়ার বজায় রেখেছেন। ফর এক্সাম্পল, আমাদের প্রধানমন্ত্রীও বিরোধী দলের নেতাকে সম্মানের সহিত অ্যাড্রেস করছেন, এবং সিমিলারলি আমাদের যারা বিরোধী দলে আছেন তারাও সম্মানের সহিত, মানে আমার মনে হচ্ছে, কথাবার্তা চালচলন করছেন। তো এটাকে আমি পজিটিভলি দেখি। যেটা আমি সবসময় মনে করি যে পৃথিবীতে সিঙ্গাপুর ছাড়া পৃথিবীতে খুব কম গণতান্ত্রিক দেশ অনেক সময় ধরে আপনার দেশ পরিচালনা করেন। তো যারা দেশ পরিচালনা করেন তাদের উচিত হচ্ছে চিন্তা করা যে তারা বিরোধী দলে গেলে তাদের কি আশা করবে তারা সরকারি দল থেকে। সেই হিসাবে আমাদের যে কিছু রিফর্ম হলো, এই রিফর্মের এজেন্ডাগুলো যদি আমরা ঠিকমতো মানে বাস্তবায়ন করতে পারি, আমাদের বিরোধী দলের মধ্যে একটা বিরাট একটা রোল প্লে করার সুযোগ আছে। আপনি জানেন এই দেশে ধরেন আপনার যে সংসদীয় কমিটিগুলো আছে, এর অনেকগুলো চেয়ার কিন্তু বিরোধী দল থেকে আসেন, এবং বিরোধী দলের যারা নেতা তারা অনেকগুলো, এবং বিরোধী দলের যারা শ্যাডো ক্যাবিনেট তারা দে আর প্রিভি টু মেনি সেন্সিটিভ অ্যান্ড সিক্রেটিভ ইনফরমেশন, ন্যাশনাল, যেগুলো ন্যাশনাল ইন্টারেস্টের দেশ চালানোর ক্ষেত্রে তো সকলেরই ভূমিকা রাখা উচিত, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের গভর্নমেন্টের উচিত, বর্তমান গভর্নমেন্টের উচিত ওই যে প্রপোজালগুলো ছিল সংস্কার রিলেটেড এগুলোকে অনার করা, এবং এগুলোকে এখন থেকেই বাস্তবায়ন করা। আমাদেরকে গণভোটের যে বাস্তবায়ন জন্য সংসদীয় কমিটির জন্য বসে থাকতে হবে বলে কথা নাই। এখন চাইলে আমরা উই ক্যান ফলো দ্য স্পিরিট, এবং সেক্ষেত্রে বিরোধী দলকে নিয়েই যদি আমরা মানে একসাথে ডিল না করি, আমাদের যে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ যেগুলো আমরা বললাম, এগুলোকে ডিল করাটা ডিফিকাল্ট। আর আপনি যদি দেখেন বাংলাদেশ ইজ ইন এ ভেরি ইউনিক পজিশন। ফর এক্সাম্পল, আপনি যদি দেখতে চান সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়া, এবং অন্যদিকে আমরা যদি দেখি মিডল ইস্টের ব্যাপারটা, একটা ইউনিক পজিশন। বাংলাদেশের জিওগ্রাফিটা যদি দেখেন, অনলি মুসলিম কান্ট্রি সারাউন্ডেড বাই নন মুসলিম কান্ট্রিজ, অনলি countries that are in the middle of two global power, emerging powers. আচ্ছা, তার হচ্ছে জিওপলিটিক্যালি উই আর ইন এ ভেরি সেনসিটিভ পজিশন। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাডভান্টেজ নিতে হবে, এবং আমাদের বিরোধী দলকে সাথে নিয়ে আমাদের আগাইতে হবে অবশ্যই। এবং এটা যদি না করতে পারি, আমরা এই যে এই রোহিঙ্গার 1.2 মিলিয়ন রোহিঙ্গা এখন বাংলাদেশের কক্সবাজার এবং সারাউন্ডিং এরিয়াতে আছে, এটা আমাদের কিন্তু ট্যাকেল করতে হবে। যদি এই ট্যাকেল যদি আমরা করতে না পারি, ন্যাশনাল সিকিউরিটি, এটা ন্যাশনাল সিকিউরিটিতে একটা এফেক্ট আসবে, এবং সাথে সাথে বাংলাদেশের যে একটা 170 মিলিয়ন পিপলের যে একটা পাওয়ার এবং ফিফথ পাওয়ারের একটা মানে যে আমাদের যে কন্ট্রিবিউশন করার যে মেন্টালিটি এবং যে সুযোগ, এটা আমরা হাতছাড়া করব। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব আকবর হোসেন। আমি যদি আপনার কাছে ফেরত আসি, এই যে আমাদের সংসদীয় গণতন্ত্র, আমাদের যে গণতান্ত্রিক যে আপরাইজিং হলো 2024-এর জুলাই অগাস্টে, এই যে বর্তমান যে আমাদের সরকার গঠন হয়েছে, আমাদের যে সংসদ হয়েছে, আমরা দেখি প্রায় লোকজন টিভিতে সংসদের যে সেশনটা সেটা দেখছে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে ছোট ছোট যে ক্লিপগুলো কনভারসেশন, সেগুলো এগুলোর হিউজ ভিউ হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে, এবং আমরা দেখি যে আমাদের পত্রপত্রিকা, আমাদের সংবাদ মাধ্যম, আমাদের যে কনভেনশনাল মিডিয়া, তারাও সেগুলোকে আপনার খুব সুন্দর করে কভার করছে। বাংলাদেশে কি এই যে জুলাই অগাস্টের যে একটা ডেমোক্রেটিক আপরাইজিং হয়েছে,
সেই আবহাওয়াটা কি কিছুটাও কি ফেরত এসেছে বর্তমানের সংসদের দিকে? আপনি যদি তাকান, একজন সংসদ সদস্য আরেকজন সংসদ সদস্যকে যেভাবে অ্যাড্রেস করে, যেভাবে কথা বলে, মানুষের যে একটা অ্যাটেনশন ফিরে এসেছে সংসদের ক্ষেত্রে, আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনি কি এটা পজিটিভলি দেখছেন নাকি কিভাবে দেখছেন, আপনি যদি বলতেন? আমি এটাকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সংসদে আর হচ্ছে সংসদের বাইরে। জি। আমরা যদি সংসদের কার্যক্রম দেখি বা সেক্ষেত্রে বিহেভিয়ার আমরা যদি দেখি, তাহলে সেটা এখন বাংলাদেশের সংসদে যা কিছু হচ্ছে, এটা আমরা বহু বছর বহুকাল বাংলাদেশের সংসদে দেখিনি কিংবা দেখিনি। হ্যাঁ, যেমন আপনি দেখবেন যে বাংলাদেশের জ্বালানি ক্রাইসিস মোকাবেলার জন্য সরকার এবং বিরোধী দল মিলে একটা কমিটি গঠন করেছে। বিরোধী দলকে তারা আস্থায় নিয়েছে। তারা যে সমস্ত কথাবার্তা হচ্ছে, স্পিকার যেভাবে পার্লামেন্ট পরিচালনা করছেন, সেখানে বিরোধী দলকে এনাফ টাইম দিচ্ছেন, বিরোধী দল সেখানে কথা বলছে। কিংবা সরকারি দলও যখন মাঝে মধ্যে আমরা দেখি যে বিরোধী দলের প্রশংসা করছে, বিরোধী দলও সরকারি দলের প্রশংসা করছে। এটা হচ্ছে যদি সংসদের আবহাওয়াটা আপনি দেখেন। কিন্তু মাঠের যে রাজনীতি, বাইরের যে বাস্তবতা, সেটা কিন্তু ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না। ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না। আপনি দেখবেন যে এরই মধ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামী তাদের একজন আরেকজনের প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছে রাজনীতিতে, বাইরের রাজনীতিতে, সংসদে না। এবং বিভিন্ন জায়গায় ছাত্র সংগঠনগুলো, বিএনপি ছাত্র সংগঠন, ছাত্র দল এবং জামায়াতের ছাত্র শিবির, তারা রক্তক্ষয়ী সংঘর্ষে পর্যন্ত লিপ্ত হচ্ছে। আর টুকিটাকি সংঘর্ষ তো লেগেই আছে। তো আজকে আমি দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা কথা বলেছেন যে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। কথাটা কিন্তু খুব ভয়াবহ। বিভিন্ন পত্র থেকে এসেছে। আজকে কি যে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি কি করে বলতে পারেন যে আরেকটা রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে? কারণ জামায়াত তো বাংলাদেশের অভ্যুত্থানের পক্ষে শক্তি, তাই না? এই গণ অভ্যুত্থানে তো তাদের ভূমিকা আছে, বিএনপির ভূমিকা আছে, সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের সাধারণ মানুষের। এখন আওয়ামী লীগ যে স্টাইলে কথা বলতো যে বিএনপি কে নির্মূল করতে হবে, এখন সেই ভাষা যদি আমরা এখন আবার ফেরত আসে বা আমরা শুনি, তাহলে কিন্তু এটা ভালো লক্ষণ কোনো এটা ইঙ্গিত দিচ্ছে না। এই জন্য আমি বলছি যে সংসদ একটা জিনিস এবং সংসদের বাইরে কিন্তু আরেকটা জিনিস। এবং জামায়াত ইসলামের দিক থেকে যেটা হচ্ছে যে তারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি করে, ফেক আইডেন্টি করে বিএনপি কে কোণঠাসা করে রেখেছে এবং বিএনপির লোকজনের চরিত্র হননে তারা নেমে গেছে। এটাও কিন্তু খুব একটা ডেঞ্জারাস ব্যাপার। কারণ জামায়াত যেটা করছে অনেক সময় শালীনতার মাত্রা অতিক্রম করে যাচ্ছে। তো এখন ডিম আগে না মুরগি আগে, কে আগে শুরু করছে আমি সেই বিতর্কে যাব না, কিন্তু এটা হচ্ছে। এবং আমরা তো দেখেছি বাংলাদেশে জামায়াতে ইসলামের যে অনলাইন অ্যাক্টিভিটি এবং অনলাইনে তারা একটা শক্ত অবস্থান নেওয়া ডিজিটাল প্ল্যাটফর্মে, এটা তারা 2012 সাল থেকে তারা অর্জন করেছে যখন যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। এবং জামায়াতের একটা স্ট্রং প্রেজেন্স আছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারা এটাকে করছে কি জানেন? বিরোধী দলের নেতাদের ব্যক্তিগতভাবে তাদেরকে ভিলিফাই করার জন্য বা তাদেরকে নানাভাবে ডেমোনাইজ করার জন্য করছে। তো দিস ইজ নট পলিটিক্স। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার পরবর্তী একটা সময় আমি সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করব, তাহলে কিন্তু আপনাকে সেই ধারাটা অব্যাহত রাখতে হবে। আমি আরেকজনকে অ্যাটাক করব নানাভাবে, কিন্তু সে আমাকে ছেড়ে দিবে এটা মনে করার কোনো কারণ নেই। জি, দিস ইজ পলিটিক্স। যার কারণে বলছি যে মাঠের বাস্তবতা ভিন্ন। জি, অনেক ধন্যবাদ। আমরা দেখেছি, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে এই যে ইয়াং জেনারেশন যারা জেনজি, তাদের কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন ছিল এই আন্দোলনের সময়। তারা কিন্তু একদম ফ্রন্ট থেকে এটাকে লিড দিয়েছে। পরে তো অফকোর্স জনগণ সেটার সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে, রাস্তায় নেমে এসেছে, এই জন্যই বিগত রেজিমের পতন হয়েছে। এই আপনার অবজারভেশন কি, জেনজিদের যে এক্সপেকটেশন সেই অনুযায়ী কি বর্তমান গভর্নমেন্ট বা বর্তমান বিরোধী দল, বর্তমান সংসদ, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে ওভারঅল পরিস্থিতি, তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটার কিছুটা কি প্রতিফলন হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? মোটেই হচ্ছে না, মোটেই হচ্ছে না। আমি তো বাংলাদেশে আসার পর আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, যাই, দেখি, কথা বলি মানুষের সঙ্গে, শুনছি। They expected something better, কিন্তু সেটা হয়নি।
জি। কি চেয়েছিল? তারা বাংলাদেশে একটা পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তনটাকে একটা ইতিবাচক পরিবর্তন, শাসন ব্যবস্থার পরিবর্তন, যে শাসন ব্যবস্থা জনগণের কথা বলবে বা জনগণই সেখানে সর্বেসর্বা হয়ে উঠবে। কিন্তু সেই জিনিসটা পাইনি তারা। উল্টো আমরা এখন দেখেন একটা গণ অভ্যুত্থানে 2 বছর হয়নি, আবার এই অভ্যুত্থানের পক্ষে শক্তিদের মধ্যে যে ধরনের বাদানুবাদ বা যে রাজনৈতিক বিবাদ, হিংসা প্রতিহিংসা শুরু হয়ে গেছে, এটা দেশের সাধারণ মানুষকে খুবই আহত করছে যে এটা কি হচ্ছে। জি, অনেক So, ধন্যবাদ। তাদের এক্সপেকটেশন আসলে ফুলফিল হয়নি। জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর নাজিমুদ্দিন। আমি যদি আপনার কাছে ফেরত আসি, প্রবাসীদের বাংলাদেশের আর্থসামাজিক ম্যাটারে, বাংলাদেশের রাজনৈতিক ম্যাটারে কিন্তু প্রবাসীরা সবসময় একটা পজিটিভ একটা কন্ট্রিবিউট করার কিন্তু ওনারা চেষ্টা করে। আপনি, আপনার কি মতামত থাকবে এই ব্যাপারে, যে আমরা বাংলাদেশের যে নতুন গভর্নমেন্ট হয়েছে, গভর্নমেন্ট যেন ভালো করতে পারে, প্রবাসীরা আমরা কিভাবে পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারি, খুব সংক্ষেপে যদি বলেন, আমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত। আমি দুইটা পয়েন্ট বলবো। জি। আকবর ভাইয়ের চমৎকার কথার একটা সাজেশন আমি দিব, সলিউশন দিব। বাংলাদেশে যারা পলিটিক্যাল পার্টি আছে, আমি জাস্ট বিএনপিকে অ্যাজ এন এক্সাম্পল হিসেবে ধরি, 43,000 ইউনিট আছে বাংলাদেশে, মানে গ্রামের ইউনিট। তো বিএনপির আপনি যদি কনস্টিটিউশনটা পড়েন, 35 জন মেম্বার করে থাকা উচিত এক একটা গ্রাসরুট মেম্বারশিপে। তার মানে বিএনপির মানুষ থাকা উচিত প্রায় 15 লক্ষ মেম্বার গ্রাসরুট লেভেলে। এদের ফিট অ্যান্ড প্রপার পার্সন কোনো টেস্ট হয় না, ওরা কি পলিটিক্যাল পার্টি করার মতো ফিট অ্যান্ড প্রপার কিনা। আচ্ছা, ওরা যেমন আপনি যদি বিজেপিতে যান, বিজেপির ইন্ডিয়াতে ওদের একটা বিজেপি কানেক্ট নামে একটা অ্যাপ আছে। প্রত্যেকটা গ্রাসরুট মেম্বার এভরিডে দে হ্যাভ টু রিপোর্ট ইন দ্যাট বিজেপি কানেক্ট অ্যাপ। তো এটা একটা মনিটরিং ব্যবস্থা যদি না করেন, বাংলাদেশের এই মব কালচার কখনো যাবে না। এবং প্রত্যেকটা গ্রাসরুট মেম্বারকে যদি আপনি মনিটরিং না করেন, এই মব কালচার যাবে না। উনি যেটা বলছেন এটাকে কন্ট্রোল করা যাবে না। এখন আপনি যে কথাটা বলছেন, আমরা যারা বিদেশে আছি, আমরা কিভাবে ট্রান্সফারেবল নলেজ স্কিল কিভাবে আমরা বাংলাদেশে, আমরা বাংলাদেশে যদি, আমি এক্স্যাক্টলি জানি না কয়টা মন্ত্রণালয় আছে, ধরে নিলাম বাংলাদেশে 45টা মন্ত্রণালয় আছে, তাহলে প্রত্যেকটা 20 সেকেন্ড আমার সময় সংক্ষিপ্ত, প্রত্যেকটা মন্ত্রণালয়ের আন্ডারে যদি আমরা ওভারসিজ যারা ট্যালেন্টেড পিপল আছে তাদের 1000 মানুষকে যদি কানেক্ট করি, 45,000 মানুষকে যদি আমি কানেক্ট করি, এটা বাংলাদেশের জন্য একটা রিয়েল অ্যাসেট হিসেবে তৈরি হবে। আর এই 45,000 মানুষকে যদি আমি বছরে গিয়ে একবার করে একটা কনফারেন্স করতে পারি দেশে, এটা ওদের একটা হিউজ একটা ভ্যালু অ্যাড করবে আর কি। এটা আমি আবেদন করব। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং ইকোনমিক সিচুয়েশন নিয়ে। আমরা আমাদের দুইজন সম্মানিত অতিথি খুব সুন্দর করে বলেছে যে বর্তমান সরকার মাত্র সরকার গঠন করেছে, ওনাদেরকে আরেকটু সময় দিতে হবে। হাউএভার আমরা অনেক পজিটিভ সিমটম দেখতে পাচ্ছি, কিছু কিছু নেগেটিভ সিমটম আছে যেগুলো কিনা আমরা কালেকটিভলি আমাদেরকে সেগুলো ট্যাকেল করতে হবে। বাংলাদেশ কিন্তু সকলের, সবার, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বা কোনো পরিবারের বা কোনো ব্যক্তির না। এটা ভালো যেন হয়, বাংলাদেশের ভবিষ্যৎ যেন ভালো হয়, আমরা যেন একটা প্রগ্রেসিভ একটা বেটার সোসাইটি পাই, সেখানে কিন্তু আমাদের সকলের কন্ট্রিবিউট করতে হবে। আমরা প্রবাসে যারা আছি আমাদেরও কিন্তু পজিটিভলি কন্ট্রিবিউট করতে হবে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।